অর্থাৎ হাসনাত আব্দুল্লাহকে মানে হামাদুল্লাহকে ইচ্ছা মতো চড়ানো হলো, ওতে সে আহত হয়নি, ও জুলাই যোদ্ধা নয়। এই হচ্ছে এদের ব্যাখ্যা। মানে নিজেদেরকে গৌরবান্বিত করতে চেয়েও, নিজেদেরকে গৌরবান্বিত করতে গিয়েও সেই সংজ্ঞাতেও ভুলভাল। অর্থাৎ বুঝে দেখুন, ক্ষমতাতে কতগুলো অশিক্ষিত মূর্খ ফেসিস্ট পাকিস্তানিগুলো বসে আছে, জুলাই যোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করছে। আচ্ছা, এটা গণ অভ্যুত্থান কবে থেকে হয়েছে? জুলাইয়ের এই জঙ্গি আর এই টোকাইদের আক্রমণ, এটা গণ অভ্যুত্থান কবে থেকে? বাংলাদেশে মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, সে 30 লক্ষ শহীদ বলছে না, লক্ষ শহীদ বলছে, মানে প্যাচ রেখে দিয়েছে। কত বড় রাজাকারের বাচ্চা, বুঝতে পারছেন? এখানে পুনর্বাসন, জুলাই গণ অভ্যুত্থানে চলাকালে শহীদ হইয়াছেন এমন ব্যক্তির পরিবারের এক বা একাধিক সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের অনুকূলে গৃহীত নিম্নবর্ণিত একাধিক কার্যক্রম, শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। তাহলে তারা কি বলল? কোটা থাকবে না। অথচ তারা বলছে যারা জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন তাদের শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ, অর্থাৎ তাদের কোটা থাকছে। তাহলে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য কোটাতে সমস্যা, তাহলে জুলাইতে যারা নিহত হয়েছেন বলে দাবি করছেন তাদের কর্মসংস্থান বা তাদের কোটাতে কোনো সমস্যা নাই? তাহলে আপনি কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার সেই আন্দোলনের পরে সেই আন্দোলনের জন্য আলাদা কোটা। আচ্ছা, তাদের আরো কি কি কোটা আছে? তাহার দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উপার্জনমুখী কাজের প্রশিক্ষণের ব্যবস্থা, বাদ দিলাম যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা। অর্থাৎ যারা যারা সেখানে মারা গেছে তাদেরকে আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করবে, কোটা, সরকারি চাকুরিতে কোটা দেবে। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ঋণ বা অনুরূপ সুবিধাদি, অর্থাৎ ব্যাংকের টাকা চলে যাবে। যেই লোকটি বলেছে যে আমি সেতু ভবন পুড়িয়েছি, মেট্রো রেল পুড়িয়েছি, তাকে ব্যাংক লোন দেবে। মানে আপনার ট্যাক্সের টাকা, আপনার আমানতের টাকা ব্যাংকে আছে। যে লোকটি গর্ব করে বলছে যে মেট্রো রেল না পোড়ালে এটা হতো না, পুলিশকে না মরলে এটা হতো না, আপনি পুলিশ থেকে এই বাংলাদেশের সার্ভিস নেবেন, আবার যারা পুলিশকে মেরেছে তাদের জন্য আপনি চাকরির ব্যবস্থা করছেন, তাদেরকে ব্যাংক থেকে ঋণ দিচ্ছেন। অর্থাৎ যে লোকটি এসে বলবে আমি জুলাই আর অগাস্টে হত্যা করেছি, গাড়ি পুড়িয়েছি, আমার একটা পা ভেঙে গেছে এই পুরাতে গিয়ে, বা হাত পুড়ে গেছে, তার জন্য ব্যাংকের লোন। অর্থাৎ সন্ত্রাসীর জন্য আপনি ব্যাংকের লোনের ব্যবস্থা করছেন। যেখানে সন্ত্রাসীর জন্য ব্যাংক লোন, যেখানে সন্ত্রাসীর জন্য কোটা। আর আগের কোটা সিস্টেম কি ছিল? যারা মুক্তিযুদ্ধে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের সন্তানরা সামান্য একটু সুযোগ পান, তাও কখন? রিটেন পরীক্ষা সবার সাথে দিতে হয়, মৌখিক সবার সাথে দিতে হয়, সবকিছু সবার পরে লাস্টে। আর এইখানে শুরুতেই কোটা, সন্ত্রাসীর জন্য ব্যাংক লোন। আমি আর বেশি কিছু আগালাম না, এই অধ্যাদেশ 30-এর একটু সিনোপসিস বললাম। এই নতুন স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশে আপনি এভাবেই মারা খাচ্ছেন। কি মারা খাচ্ছেন সেটা আর বললাম না, সভ্য সমাজে বাস করার এটাই সমস্যা, অনেক কিছু বলা যায় না। ওই 75-এর সময়ও বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিল, 24-এও নেত্রী মাফ করে দিয়েছে। মাফ করে দিয়েছে দেখেই যদি নেত্রী বলতো যে তোরে আমি এক্ষুনি দেখতেছি, তখন মানে সারাশি অভিযান চালাতো, রক্তের গঙ্গা বয়ে যেত এই দেশে। নেত্রী এটা করবেন না। ওই যে আমাদের মুক্তিযোদ্ধার মতো, আচ্ছা থাক, পিস্তল কক করতে পারতেছে না, নিরীহ গরিব মানুষ, নেত্রী একই ভেবেছে, ঠিক আছে আমাকে চাও না, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি একটাই দেখি যে আমরা নরম থেকে নরমতর হয়েছি, আমরা সাবমিসিভ হয়েছি, আর ওরা বারবার, আমরা ঠিক যতটুকু নরম হয়েছি ওর ছুরিটা তত শক্ত হয়ে আমার পাথরে ঢুকেছে। আপা বিলিভ মি, দিস ইজ হোয়াট হ্যাপেন। আমি 75 আর 24-এর এটা দেখি। এইবার আমাদের নিজেদের ভেতরে সমস্যা, যেটা আপনার সেকেন্ড কোশ্চেনটা ছিল,
আমরা একত্র হতে পারি না কেন, বা আমরা এখনো এখানে একটা আমরা বয়ান তৈরি করতে পারলাম না কেন, একটা স্টেটমেন্ট তৈরি করতে পারলাম না কেন ওদের মতো করে। আপা, আপনি কি এটা জানেন যে ইরাকে কতজন মানুষ মারা গেছে? প্রচুর প্রচুর প্রচুর। আপনি কি এটা জানেন যে আপনার ট্রাম্পের, আমি এভাবে বললে জিনিসটা একটু সোজা হবে, সেটা হচ্ছে যে আমি যদি আপনাকে এখন বলি এইভাবে যে আপা, আপনি কি জানেন ইরাকে কত মানুষ মারা গেছে? জানি। আপা, আপনি কি জানেন ট্রাম্পের পাছাতে একটা ফোড়া হয়েছে? এই নিঝুম, কিভাবে এটা হইল রে? কি ঘটনাটা কি বলতো? আপনি হয়তো বা বলবেন না, অধিকাংশ মানুষ ওইটাই জানতে আগ্রহী হবে। এই যে আমি কথাটা বললাম, এই কথাটা হচ্ছে অত্যন্ত ইনসিগনিফিকেন্ট, ফালতু আলাপ। ইতিহাস থেকে মানুষ ফালতু আলাপ বেশি পছন্দ করে। আমি যদি বলি যে বঙ্গবন্ধুর বাকশালটা কেমন, ও খালি কান চুলকাবে, মাথা চুলকাবে, ওর ভাল লাগবে না। খালি একটু যদি বলি, তুমি জানো ইন্ডিয়ার সাথে মিলা কামটা করছে, হ্যাঁ ভাই একটু বলেন তো আর একটু শুনি, ওর ওটা শুনতে ভাল লাগে। কেন শুনতে ভাল লাগে? কারণ ইন্ডিয়া একটা হিন্দু রাষ্ট্র, ওইটা সৌদি আরব হইলেও শুনতে ভাল লাগতো না। দূর মিয়া, অন্য গল্প করেন, ভারত বা মুসলমান কান্ট্রি। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে বাঙালির চরিত্রটাই এমন, সে পড়াশোনা করতে চায় না। মোস্ট অফ দা বাঙালি, মোস্ট নট অল। তবে আমরা কি ব্যর্থ না? যদি ব্যর্থই হতাম আপা, তাহলে 80 বছর বয়স্ক একজন নারী বা একটা রিক্সাওয়ালা বঙ্গবন্ধুর বাড়িতে যায়, এত কিছুর পরেও সাকিব খান, সাকিব আল হাসান, বড় বড় যারা মিডিয়া জগতের ব্যক্তিত্বরা আছে, তারা কি করেছে? আমাদের অতীতে যারা লিখে গেছে তাদের কাছ থেকে জেনেছে। তাই তো বেশিরভাগ যারা আজকে সেলিব্রিটি যারা আছে, তারা তো 75 হয়নি, তাদের বয়স তো কম সেই তুলনায়, তাই না? সেরকমই তো আমরা মোটামুটি, আমরা বয়স রেঞ্জটা যদি দেখি, তাহলে কি একটা প্রজন্ম এগুলো জেনেছে। কেন আমার কাছে শত শত নারী, পুরুষ, ছেলে যখন প্রশ্ন করে, দাদা এইটা কি, ওইটা কি? সেদিন একজন আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা মেজর জলিল যে বলছে যে ভারতীয়রা সমস্ত অস্ত্র নিয়ে গেছে, ভাই একটা রেফারেন্স দেন তো, কাহিনী একটু বুঝি। আমি এখন তার জন্য অনেক কিছু খুঁজছি। এই যে জানতে চায় আপা। তবে ওই যে আমি আপনাকে ট্রাম্পের ফোড়া আর ইরাকের 3 লক্ষের গল্পটা বলা শুরু করেছি, এইটার সংখ্যাটা এখনো আমাদের সমাজে বেশি। তা না হলে নীরজচন্দ্র তো লিখতো না আত্মঘাতী বাঙালি। পড়ে দেখবেন আত্মঘাতী বাঙালি কিংবা বাঙালি মুসলমানের মন। বাঙালি একটা গল্প বলবে, হুদাই একটা মিথ্যা কথা বলবে, হুদাই, কারণ ওর কোনো প্রয়োজন ছাড়াইও বলবে। বাঙালি মনে করে সে অসম্ভব ভালো একজন মুসলিম, মূলত সে আসলে কোনো ধর্মই ফলো করে না। যদি ধর্ম ফলোই করতো, তাহলে যারা আমাদেরকে এইভাবে কচুকাটা করলো 75 বা 25 মার্চে, তাদের পক্ষ নিত না। মুশকিলটা হয়েছে এইটা। বরঞ্চ এটা বলতে পারেন যে আমাদের যারা ধর্মীয় স্কলাররা আছে, তারা অনেক অংশে ফেইল করেছে এদেরকে লাইনে আনতে। ফলে এই জায়গাতে আমার একটা বড় ফেল করেছি। অপগণ্ডরা জন্ম নিয়েছে, যারা সিনেমার গান গায়, যারা আপনার ওয়াজের মধ্যে উদ্ভট কথাবার্তা বলে। আপনার থার্ড কোশ্চেনটা সেটা হচ্ছে যে আপা, আমি যদি আপনাকে আজকে এই প্রোগ্রামের মধ্যেই একটা কিছু বলার চেষ্টা করি, আপনি সেটার প্রতিবাদ করবেন। ধরেন কোন একটা ইতিহাসের ব্যাপারে প্রতিবাদ না করলে বলবো যে না নিজুম, আমি ব্যাপারটা মনে হয় এইভাবে জানি। কেন জানেন? কারণ আপনি প্রগতিশীল, আপনি পাল্টা তথ্য দিতে বা ওইটাকে বিশ্লেষণ করতে পছন্দ করেন। কিন্তু আমি আর আপনি দুজন যদি জামাতি হতাম, আপনি প্রথমেই আমি যেটা বলতাম, নিজুম ভাই একদম ঠিক আছে। ওই জামাতিরা যেহেতু এই টাইপের
ফলে অনলাইনেও দেখবেন একজন বলছে মার, সবাই বলে মার। আর আমাদের ক্ষেত্রে যা হয়, আমি এটা বলেছি এটা মানবে না, সে ওপেনলি ফেসবুকে এটা লিখে বসছে, অনলাইনে সে অন্যটা লিখে বসছে। এই যে চিন্তার ভ্যারিয়েশন সে প্রকাশ করছে, ফলে অনেক দ্বন্দ্বেরও জন্ম নেয়। বুঝতে পারছেন? এই জন্য আমাদের মধ্যে আপনি দ্বন্দ্বটা একটু বেশি দেখতে পান। এটাকে কখনো পজিটিভ আমি দেখি, কখনো একটু নেগেটিভ দেখি, বাট আমার কাছে মনে হয় যে প্রগতিশীলতা ঠিক সিনথেসিস অ্যান্টিথেসিস এই লাইনেই চলে। অ্যাপারেন্টলি মনে হতে পারে আরে এরা তো এক না, আসলে এক। যখন বলা হচ্ছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনের পরে, আপনার মনে আছে নিশ্চয়ই যে আমি শেখ হাসিনার লোক, পুরো অনলাইন তার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে, আমি শেখ হাসিনার লোক। মনে আছে আপনার? আমি শেখ হাসিনা। আপনি দেখবেন, কেন আপনার মনে নাই আপনার শাহবাগে লক্ষ লক্ষ লোক এসেছে? একটা ডাক দরকার, হতাশার কিছু নাই আসলে। নিজম, আপনার কথাতে তো আমরা সবসময় উদ্বুদ্ধ হই, হতাশার কোনো ব্যাপার নেই, এটা আমরা জানি। সাময়িক এরকম ঘন ঘটা আসে দেশের রাজনীতিতে। দেশের যে অবস্থা ছিল সেখানে আমরা তরুণ প্রজন্মকে, আপনি যেটা বলছেন যে আমরা সঠিক তথ্য হয়তো অনেক সময় দিতে পারিনি, আমার এই জায়গায় দ্বিমত আছে যে তরুণ প্রজন্মকে সঠিকভাবে তথ্য দিতে পারেনি। তরুণ প্রজন্ম কিন্তু ব্রায়ান লারা কত রান করেছে সেটাও কিন্তু জানতে পারছে, তারা রোনাল্ডো কতটুকু গোল করেছে, মেসি কি করেছে, তারা কিন্তু মুহূর্তের মধ্যে গুগল করে জানতে পারছে। চ্যাট জিপিটি আছে, সবকিছু আছে। শুধুমাত্র আমার দেশের ইতিহাস যখন আসে তখন তারা একটা বয়ান দেয় যে আমাদেরকে জানানো হয়নি। আপনাকে কে জানিয়েছে, আমাকে কে জানিয়েছে? এই প্রশ্নটা কিন্তু আমি বারবার করি। আমাদের সময় তো গুগল ছিল না, চ্যাট জিপিটি ছিল না, উইকিপিডিয়া ছিল না। আমরা কিন্তু পাবলিক লাইব্রেরিতে গিয়েছি, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়েছি। আমার নিজের কথা আমি যদি বলি, আমার কিন্তু মুক্তিযুদ্ধের 14 খণ্ড কিনে পড়ার কোনো ক্ষমতা ছিল না, আমার শেষ সামর্থ্য ছিল না। আমি কিন্তু পাবলিক লাইব্রেরিতে বসে মুক্তিযুদ্ধের 14 খণ্ড পড়েছি। যে তরুণ প্রজন্মকে আমরা যে জিনিসটা দিতে থাকি যে তারা বুঝে নাই, শুনে নাই, তাদের কাছে তথ্য দেওয়া হয় না, এই জিনিসটার সাথে আমি একেবারে একমত না। তাদের ইচ্ছা নাই। একটা জিনিস আমি খুবই খুবই আপনার সাথে এগ্রি করলাম কথাটাতে, কিন্তু এই যে আপনার ক্ষুধা, এই যে আপনার হাঙ্গার, আপনি কি একবার একটু বিশ্লেষণ করে আসবেন যে আপনার এই হাংরিনেসটা তৈরি করবার জন্য আপনার যে পরিবেশটা ছিল সেইটা কোনো কারণে আপনাকে কন্ট্রিবিউট করেছে কিনা? অর্থাৎ আপনার স্কুল, আপনার বাসা, ফ্যামিলি, আত্মীয় স্বজন, কেউ না কেউ আপনাকে কোনো না কোনো ভাবে উদ্বুদ্ধ করেছে। এবং নিজম, ভেরি ইন্টারেস্টিং, আমি কিন্তু জামাতের স্কুলে পড়েছি। আপনার ফ্যামিলি, হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি? দেখা যাবে যে আপনার ফ্যামিলি কেউ বলছে, আমার মা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন পলিটিক্যাল সায়েন্সের। 7ই মার্চের ভাষণের পরে যখন দেশের অসহযোগ শুরু হচ্ছে, সব বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তখন তিনি চিটাগং চলে গেলেন। আমার মা আমাদেরকে অনবরত মুক্তিযুদ্ধের কথা বলেছেন। এই তো উত্তর পেয়ে গেছে। আমার নানার বাড়িতে কতজন ব্রাশ ফায়ারে মারা গিয়েছে এবং লাশও নিতে দেয়নি কিন্তু পাকিস্তানি আর্মি, কুকুর দিয়ে লাশ খাইয়েছে। ঠিক আছে? তো আমার মা এটা শিখিয়েছে। তরুণ প্রজন্মের যেসব পিতামাতা আছেন, আমি তাদের দিকে তাকিয়ে থাকি যে কোন সন্তান সন্ধ্যার পরে বাইরে যে আন্দোলন খেলতে পারে, এটা আমার ধারণা নেই। আপনি কি কখনো সন্ধ্যার পরে মিনিটুজুম বাইরে থাকতে পেরেছেন? না, আমাদের ডিরেকশন ছিল মাগরিবের নামাজের পরে যদি বাসায় ঢুকেন, আপনি তো কবিরা গুনাহ করেছেন, আপনার ইহকাল পরকাল সব আপনার পিতামাতা নষ্ট করে দিবে। একদম, মানে একটাই ডিরেকশন, মাগরিবের নামাজের আগে বাসায় দেখতে চাই, মাগরিবের নামাজের আগে বাসায় শেষ, দ্যাটস ইট। এই যে কথাবার্তাগুলো বলে যে তরুণ প্রজন্মকে আমরা জানাইনি, এটার সাথে আমার ভীষণ ভাবে একটা দ্বিমত থাকে। চিরবাঙালী ভাই সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির কারণে চলে গেছে। নিজম, আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম। আমরা তো অনেক কিছুই আলোচনা করলাম এবং আপনি বললেন যে তরুণ প্রজন্মকে আমরা একসাথে কিভাবে করতে পারি, তাদেরকে সঠিক তথ্য কিভাবে দিতে পারি, এ নিয়ে আপনি বারবার বললেন। কিন্তু এই যে পশ্চিমা ষড়যন্ত্র সারাক্ষণ বেগবান, সেটাকে প্রতিহত করার জন্য আমরা কি করতে পারি? ইতিমধ্যে কিন্তু পশ্চিমা শক্তি আমাদের ভীষণ ক্ষতি করে ফেলেছে, আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে গিয়েছে। আমরা সেন্ট মার্টিনের অবস্থা দেখতে পাচ্ছি। সেন্ট মার্টিনে কিন্তু আমরা জানি যে সত্যিকার অর্থে লোকজন সেভাবে যেতে পারছে না। আমাদের অর্থনীতি একটা মোমেন্টামের উপর চলছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবস্থায় রেখে গিয়েছিলেন অর্থনীতি, সেটা চালিয়ে নিচ্ছে ইউনূস। কিন্তু আমাদের প্রকল্পগুলো বন্ধ, নানা রকমের গ্যাটিস দিয়ে, এবং তারা গত 11 মাসে 52,000 কোটি টাকা ছাপিয়ে কোনো মতো অর্থনীতিকে টাকা দিয়ে রেখেছে। এই যে একটা অবস্থা, সামগ্রিক অবস্থা
অবস্থা, এই সামগ্রিক অবস্থায় আমরা দেশবাসীকে কিভাবে জানাতে পারি যে আমার দেশের দিকে একটা অন্ধকার সময় ধেয়ে আসছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে? আপা পশ্চিমারা আমাদের উপরে ছড়ি ঘোরাতে পারে অর্থনৈতিক কারণে। পশ্চিমারা, আমি আপনাকে একটা রিসেন্ট উদাহরণ দেই। আমি একজনকে খুবই ক্লোজলি ফলো করি, তার বয়ান, তার কথা বক্তব্য। সেটা হচ্ছে কংগ্রেসের একজন নেতা আছে শশী থারুর। আমি রেগুলার তাকে দেখি, আমার খুব প্রিয় একজন মানুষ। শশীর একটা কথা সেদিন আমি শুনে আমি তাজ্জব বনে গেলাম। ভারতের উপরে ট্যারিফ দিয়েছে ট্রাম্প প্রশাসন, শশী কংগ্রেসের। ওর উচিত ছিল কি আপনার মানে বিজেপিকে ধুয়ে দেওয়া, বিজেপির বিদেশ নীতি। ও দেখলাম সাংবাদিকদেরকে এমন বক্তব্য দিল, বক্তব্যের সারমর্মটা হচ্ছে এমন যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট আমেরিকা ইজ সেইং, বিকজ আমরা রপ্তানিমুখী দেশ না, আমাদের মার্কেট ওখানে $80 বিলিয়ন এইটা আছে সেটা আছে, আমরা সারা ওয়ার্ল্ডে আমরা এটাকে ছড়া দিব দরকার হলে। আমাদের গ্যাস আমাদের জনগণের জন্য আমাদের তেল কিনেছি, আমরা যেখান থেকে কমে পাই সেখান থেকে কিনবো। ইয়েস, আমরা তাদের সাথে একটা ডায়লগে যাব, যদি না হয় দ্যাটস ফাইন, আমরা অল্টারনেটিভ দেখতে হবে, তাই বলে তো আমরা ওদের কাছে মাথা নত করবো না।